যারা বিদেশে থাকে তাদের কথা ম্যাক্সিমাম মানুষই বিশ্বাস করে না। তো যারা বিশ্বাস করে না এই কথাগুলা, সেই মানুষগুলা যখন বাইরে চলে আসে তখন আসলে ওই কথাগুলোর জন্য রিগ্রেট করে। কারণ রিয়েল সিনারিওটা দেশের বাইরে আসলে বোঝা যায়, দেশে থাকতে বোঝা যায় না। এই কথাগুলা এত না পেঁচায় সরাসরি ফ্যাক্টে চলে যাই। অনেকেই এখন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকের অ্যাডমিশন হয়ে গেছে। এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন। যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে তাহলে আমি এক কথাই বলে দিব, ফিনল্যান্ডে এখন অ্যাপ্লাই করেন না বা ফিনল্যান্ডে আসার কোনো রকম চিন্তাভাবনা করেন না। কারণ ফিনল্যান্ডের জবের বাজার এতটাই খারাপ যে ১ বছর হয়ে গেছে এখন পর্যন্ত অনেকেই জব পায় নাই। আমি আসছি গত বছরের অগাস্টে, এখন পর্যন্ত আমার কোনো জব হয় নাই। সো এটা এটা এখন একটা খুবই বড় একটা সমস্যা যে ফিনল্যান্ডে আসলে জব নাই। বাকি সব কিছুই ঠিক আছে। ফিনল্যান্ড সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি, বা ফিনল্যান্ড সবথেকে সোশ্যাল সিকিউরিটির দিক থেকে সবথেকে ভালো। কিন্তু যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে যে এখানে জব নাই। আর এখানে প্রতি বছর টিউশন ফি বাড়াইতেছে। গত বছর যে টিউশন ফিগুলো ৮,০০০ ছিল, এই বছর সেগুলো ১০,০০০ হয়ে গেছে। আর রিসেন্টলি আসলে ওয়েভার বা হচ্ছে যেটাকে আর্লি বার্ড বলে, সেটাও কমায় দেওয়া হইতেছে। এবং আরও একটা নিউজ রিসেন্টলি শুনছি, সেটা হচ্ছে যে অ্যাডমিশন ফি অ্যাড করা হবে। হোয়াটএভার, এই জিনিসগুলো এখন পর্যন্ত অ্যাড হয় নাই। কিন্তু এক্সিস্টিং যে প্রবলেম সেটা হচ্ছে জব ক্রাইসিস। কাদেরকে নিরুৎসাহিত মূলত করতেছি? যারা মনে করেন যে কোনো রকম ফিনল্যান্ডে এসে সেটেল হব, জব পেয়ে যাব, জব পেয়ে টিউশন ফি দিব, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। বিষয়টা এখন এত সহজ না। কারণ কথার কথা যদি ধরে নিই, ৮,০০০ টাকা টিউশন ফি হয়। আপনি নিজে যদি সিঙ্গেল হন তাহলে জব করে আপনি প্রতি বছর যে টিউশন ফি আসলে ম্যানেজ করে দিবেন, সেটা আই থিঙ্ক সম্ভব না। কারণ ফিনল্যান্ডে আসার পরপরই প্রথম ৩-৪ মাসেই যে পরিমাণ খরচ হবে, সেই খরচের ধাক্কাটা সামলাইতেই আপনার ১ বছর চলে যাবে। আর জব ক্রাইসিস এতটাই বেশি যে ৭-৮ মাস ওয়েট করার পরেও যে আপনি জব পেয়ে যাবেন, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। এই জব যে আসলে শুধু অড জবের কথা বলতেছি তা না। এটা প্রফেশনাল যারা আসেন, যেমন ধরেন বাংলাদেশ থেকে অনেক ভালো স্টুডেন্ট আসেন, অনেক প্রফেশনাল আসেন যারা বিভিন্ন ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে কম্পিউটার স্পেশালিস্ট, বিভিন্ন সাবজেক্টে যারা খুব বেশি ভালো ধরনের জব করে আসছেন বাংলাদেশে, তারাও এখানে এসে হিমশিম খাচ্ছে জব ম্যানেজ করার জন্য। সো এই বিষয়গুলো এতটাই এখন কঠিন হয়ে গেছে যে আপনি যদি চাইলেই মনে করেন যে আমি চলে যাব, তারপরে সব সেটেল হয়ে যাবে, বিষয়টা এরকম নাই। সো আমার রিকমেন্ডেশন থাকবে, যারা অন্তত পক্ষে ১ বছরের খরচ যদি আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এরকম হবে। আপনি যদি সিঙ্গেল হন, প্রতি মাসে আপনার খরচ হবে, বাসা ভাড়া খরচ হবে বাংলাদেশি টাকার প্রায় ৩০,০০০ টাকার মতো। খাওয়া দেখা গেছে যে আরও ২০,০০০ টাকার মতো, টোটাল ৫০ গেল। আর আপনার আনুষঙ্গিক খরচ দেখা গেছে আরও ১০,০০০ টাকা। প্রতি মাসে অ্যাটলিস্ট আপনার ৬০,০০০ টাকা না হলে আপনি এখানে কোনোভাবেই সিঙ্গেল হলেও সার্ভাইভ করতে পারবেন না। আর ফ্যামিলি হলে এই খরচটা ডাবল হয়ে যাবে, বাচ্চা থাকলে সেই খরচটা আরও বেড়ে যাবে। সো ১ বছরের খরচ আপনি এবার হিসাব করেন, যদি ৬০,০০০ টাকা করে হয়, ১২ দিয়ে ৬০ গুণ দিয়ে দেখেন কত হয়। এই পরিমাণ টাকা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে ওয়েলকাম। বাট যদি এই পরিমাণ টাকা আপনার না থাকে, তাহলে অবশ্যই ফিনল্যান্ড চুজ করেন না। অন্য আরও অনেক দেশ আছে। নর্ডিকে আসতে চাইলে অন্য আরও অনেক দেশ আছে। বা আপনি এই যে অ্যামাউন্টের কথা বললাম, এই অ্যামাউন্ট দিয়ে আপনি ওয়েট করেন, ভালো দেশে যাইতে পারবেন। আরেকটু ভালো স্কোর করেন, আরও ভালো দেশে যাইতে পারবেন। বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে, সেগুলোতে গেলেও আপনার আই থিঙ্ক লস হবে না। বাট যারা একদম মানে মাথার ভেতরে সেট করে নিয়েছেন যে আমি ফিনল্যান্ডেই যাব, ফিনল্যান্ডেই থাকতে হবে, হ্যাপিয়েস্ট কান্ট্রিতে থাকবো, আই থিঙ্ক এটা আপনাদের জন্য খুব বাজে ডিসিশন হবে।